বন্ধুরা, আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন সভা। এবার দেশে গিয়ে দেখি গৌরপিয়ন পেনশন নিয়েছে। কতকাল পরে? বহুদিন। বায়ুমণ্ডলে যখন প্রজ্বলন্ত উল্কা ছুটে চলে, তখন গোটা ফটোগ্রাফ প্লেটটা সেই 1 সেকেন্ডে পার হয়ে যায়। কিন্তু 6 ঘন্টা কি 7 ঘন্টা ঠায় আকাশের দিকে ক্যামেরার মুখ ফিরিয়ে রাখলেও নীহারিকা এক চুল নড়ে না। গৌরপিয়ন গৌরচন্দ্র হালদার, জেলে, আমাদের জীবনে সেই বহুদূরবর্তী নীহারিকার মতো অনড় ও অচল অবস্থায় এক ডাকঘরে, এক ডাকের ব্যাগ ঘাড়ে 35-36 বছর ডাক হরখরার কাজ করে আসছে। মধ্যে 3 বছরের জন্যে সে কেবল কোটচাঁদপুর গিয়েছিল, তাও তার মন সেখানে টেকেনি। ওভারসিয়ারের কাছে কান্নাকাটি করে আবার চলে এসেছিল আমাদের এই ডাকঘরে। 1912 সালের 7ই জুলাই সে প্রথম ভর্তি হয়েছিল এখানকার ডাকঘরে। তার মুখেই শুনেছি, আমি তখন স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। বাবা বিদেশ থেকে টাকা পাঠাতেন। ও আমাদের বাড়ি এসে বলতো, টাকা নিয়ে যান বাবা ঠাকুর। আমি বললাম, ক টাকা? 9 টাকা। কোন ডাকঘর থেকে? বহরমপুর। একবার এক বুড়ো পিয়ন আমাদের গায়ের বিটে বদলি হলো। গৌরপিয়নের পড়ল অন্য বিট। বুড়ো বাড়ি এসে আগেই বলতো, কঠর নিয়ে এসো। সরা কঠর দেবে না? আচ্ছা, কঠর নিয়ে এসো, খাবো। নাম তার পারেজি, হিন্দুস্তানি ব্রাহ্মণ। অনেক দিন এদিকে ছিল, অমনি তারা বাংলা বলতো। কিন্তু তার দোষ ছিল, দূরের গায়ের চিঠি থাকলে হাট ভার বয়ে যেত না। একবার বাউরের ধারের জোপ থেকে এই রকম অনেক চিঠি কুড়িয়ে পাওয়া যায়। বুড়ো পারেজির নামে নালিশ গেল ওপরে, তাকে সেখান থেকে বদলি করে দিল। গৌরপিয়ন এলো এরই পরে, সেই থেকেই ও এখানে আছে, মাত্র 3 বছর ছাড়া। গৌরপিয়ন 3-4 বছর কাজ করবার পরই আমি গ্রাম ছেড়ে চলে গেলাম। পুনরায় ফিরলাম দীর্ঘ 18 বছর পরে। সেদিনই বিকেলে দেখি গৌরপিয়ন চিঠি বিলি করতে এলো আমাদের বাড়ি। সত্যি আমি অবাক হয়ে গেলাম। আমি আশা করিনি এতকাল পরে সেই বাল্যের গৌরপিয়ন পুরনো দিনের মতো চিঠি বিলি করতে আসবে। গৌর উঠান থেকে রোয়াকে উঠে এসে বললে, প্রাতপের নাম বাবা ঠাকুর। গৌর যে, ভালো আছো? এখনও তুমি এখানে ডাক বিলি করছো? আপনাদের আশীর্বাদে এরকম চলে যাচ্ছে বাবা ঠাকুর। বাড়ি ঘর আপনার একেবারে নষ্ট হয়ে যেতে বসেছিল যে না থাকার জন্যে। গৌর কিন্তু অবিকল সেই রকম আছে। বয়স 60-এর কাছাকাছি হলো হিসেব মতো। গভর্নমেন্টের খাতায় যে বয়সই লেখা থাকুক না কেন, মাথার একটি চুলও পাকেনি, তবে সামান্য একটু কুঁজো হয়ে পড়েছে। গলায় তুলসীর ত্রিকণ্ঠী মালা বার্ধক্যের একমাত্র সুস্পষ্ট চিহ্ন। কতদিন চাকরি হলো গৌর কাকা? তা 31-32 বছর। রোজ কখানা গাঁ বেড়াতে হয়? 5 চকানা গায়ে বিট থাকে রোজ। 5 চক রোজ হাঁটতে হয় দৈনিক। জলে কাদায় হানিবাঙা, দুর্গপুর, সর্বক, দেখাটি এসব জায়গায় যেতে বড্ড কষ্ট। পা হেজে যায়, পাকুই হয়। কতদিন পরে ওকে ডাক বিলি করতে দেখে এমন এক আনন্দ হলো। এতদিন পরে দেশে এলাম, বাইরের জগতে কত পরিবর্তন ঘটে গেল। আমার নিজের জীবনও কত কি ওলটপালট হলো। কিন্তু সেই পুরাতন গ্রামে ফিরে এসে দেখি সময় এখানেও অচঞ্চল। বাঁশ আম বনের ছায়ায় ছায়ায় পুরাতন জীবন সেই রকমই বয়ে চলেছে। গৌরপিয়ন সেই পুরনো দিনের মতোই চিঠি বিলি করছে। গৌরপিয়ন রোজ আসে, রোজ খানিকটা বসে গল্প করে। কোনো দিন একটা নারকোল, কোনো দিন বা একটা কাঁঠাল চেয়ে নিয়ে যায়। মাস 8-9 সেবার বড় আনন্দেই কেটেছিল গ্রামে। তারপরেই আবার চলে যেতে হলো বিদেশে। কাটলো সেখানে কয়েক বছর। এইবার আষাঢ় মাসে দেশে ফিরে এলাম আবার। এসে দেখি বাড়ির কি ছিঁড়ি হয়েছে, না থাকলে যা হয়। কয়েক বছরের বর্ষায় জলে পুষ্ট হয়ে আগাছার জঙ্গল বাড়ির ছাদ পর্যন্ত নিবিড় জোপের সৃষ্টি করেছে। সিমেন্ট উঠে গিয়ে রোয়াকে কাটানোটের জঙ্গল গজিয়েছে। ঘরের মধ্যে কড়ি কাটে মৌমাছিরা চাক বেঁধেছে। চামচিকের নাদি 2 ইঞ্চি পুরু হয়ে জমেছে মেঝের উপর। পরদিন সকালে গৌরপিয়ন চিঠি বিলি করতে এলো। এসে সে বললে, আজই আমার চাকরির শেষ দিন বাবা ঠাকুর। বাড়ি এসেছেন, তবুও শেষ দিনটা আপনাকে চিঠি দিয়ে গেলাম। আজই শেষ দিন? আজই বাবা ঠাকুর। 35 বছর 3 মাস পূর্ণ হলো। আর কতদিন রাখবে গভর্নমেন্ট? বসো, একটা পাকা আনারস নিয়ে যাও।
বাঁশবাগানে জংলি আনারস অনেক হয়ে আছে, বেশ মিষ্টি। গৌর কিছুক্ষণ বসে গল্প করে চলে গেল। পরদিনও দেখি সে ডাক ব্যাগ ঝুলিয়ে চিঠি বিলি করে বেড়াচ্ছে, সঙ্গে একজন ছোকরা বয়সের পিয়ন। বললাম, কি গৌর, আজ আবার যে? গৌর প্রণাম করে বললে, নতুন লোক এসেছে, ও তো বাড়িঘর চেনে না, তাই ওকে দেখিয়ে নিয়ে বেড়াচ্ছি। কিছুদিন কেটে গেল। গৌর পিয়নের বাড়িতে ওর স্ত্রী অনেক দিন মারা গিয়েছে, একটি মেয়ে আছে, সেই রান্না বাড়া করে, অবস্থা অতি দিনহীন। একদিন ওর বাড়ি বেড়াতে গিয়েছিলাম, গিয়ে দেখি ও পরের বাড়িতে দুধ দুইয়ে বেড়াচ্ছে। গৌর বললে, বাবা ঠাকুর, সামান্য পেনশনে কি চলে? আজকাল এই বাজার, তাই দেখি দুধ দুইয়ে কিছু যদি উপরি পাই। একটা ছোটোখাটো ব্যবসা করো না কেন? বাবা ঠাকুর, যথেষ্ট বয়স হয়েছে, হাতে টাকা পয়সাও নেই যে ব্যবস্থা করব। এই রকম করে আপনাদের আশীর্বাদে একরকম চলে যাবে। সত্যিকার দীনতা মাখা মুখর। দীনতা যদি বৈষ্ণব সুলভ গুণ হয়, তবে ও একজন খাঁটি বৈষ্ণব। তারপর একটি মজার ঘটনা ঘটে গেল। ব্যাপারেই মহকুমা হাকিম বদলি হয়ে যাচ্ছেন। তার বিদায় অভিনন্দনের সবাই আমার ডাক পড়ল। খুব বক্তৃতা ও প্রচুর জলযোগের আয়োজন ছিল সেখানে। এমন সহৃদয় রাজকর্মচারী জীবনেও নাকি কেউ দেখেননি। তিনি মহকুমার যেই উপকার করে গেলেন, এখানকার অধিবাসীরা কখনো তা বিস্মৃত হবে না। কি উপকার? আজকের দিনটি ছাড়া কারও মুখে এতদিন সেই মহৎ উপকারের বার্তা শোনা যায়নি কেন? বীরেনবাবু বক্তৃতা করতে উঠলে। কানে কানে বললাম, আর কেন বেশি কথা খরচ করেন অস্তগামী সূর্যের পেছনে? সংক্ষেপে সারুন। লুচি ঠান্ডা করেন কেন অকারণে? বিদায়ী মহকুমা হাকিম তার বক্তৃতায় বললেন, তিনি এই মহকুমার জন্য বিশেষ কিছু করেননি, খাঁটি সত্য। তার বন্ধুরা তাকে স্নেহ করেন বলেই এত ভালো উক্তি তার সম্বন্ধে করলেন। মিথ্যে কথা হয়ে গেল, স্নেহ করেন বলে নয়। তিনি এখানকার কথা কখনো ভুলতে পারবেন না ইত্যাদি। সেখান থেকে ফেরবার পথে বারবার মনে হলো, এসব বিদায় অভিনন্দন ব্যাপারটা আগাগোড়া মিথ্যে ও অসার। মহকুমা হাকিমকে তোষামত করতে হবে বলেই এর আয়োজন। আমি গৌর পিয়নকে অভিনন্দন দেব না কেন? সত্যিকার সমাজসেবক সে। 35 বছর ধরে গ্রামে গ্রামে চিঠি বিলি করে এসেছে, জল ঝড়কে তুচ্ছ করে। শীত মানেনি, গ্রীষ্ম মানেনি। বিনয়ের সঙ্গে, দীনতার সঙ্গে। মুখে কখনো একটা উঁচু কথা শোনা যায়নি তার। গ্রামের তরুণ সঙ্গের ছেলেদের কাছে কথাটা পারতেই তারা তক্ষুনি রাজি হয়ে গেল। সঙ্গের কর্মিনীতায় বললে, খুব ভালো কথা কাকা, নতুন জিনিস আমাদের দেশে। বিনয় আর একজন ভালো কর্মী, সঙ্গের সেক্রেটারি, তার খুব উৎসাহ দেখা গেল এতে। সে বললে, রসিক চক্রবর্তী দারোগাকে আমরাও ও বছর অভিনন্দন দিয়েছি কাকা, 72 টাকা চাঁদা তুলে। আপনি জানেন না, সে অতি ধরিবাজ লোক ছিল, ঘুষকে তো দুতরফ থেকেই। তাকে যখন অভিনন্দন দিয়েছি। সে সবার সভাপতি কে ছিল? বরেন্দা, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। ওই যার দোকান, আজ্ঞে, যে বাজারে কাপড়ের চোরা বাজারে লাল হয়ে গেল, সে একাই 25 টাকা চাঁদা দিয়েছিল। দেবেই তো, দারোগার সঙ্গে ভাব না থাকলে চোরা বাজার হয় কি করে? সন্ধ্যার সময় তরুণ সঙ্গের কর্মীরা এসে জানালে কাজ তারা আরম্ভ করে দিয়েছে। তবে বাজারের অনেকেই হাসছে। বরেন্দা সবচেয়ে বেশি। বরেন্দা চাঁদা দেবে না। সে বলে, গৌর পিয়নের অভিনন্দন, এ মতলব কার মাথায় এলো? দূর, তোমরা বাবা লোক হাসালে দেখছি। লোকে কি বলবে? কে কবে শুনেছে ডাকঘর করা পেনশন পেলে তাকে আবার ফেয়ারওয়েল পার্টি দেওয়া হয়? হাকিম দারোগাদের দেওয়া হয় জানি। বিনয় বলছে, আপনাদের কাল চলে গিয়েছে বরেন যেটা, একালে গরিব লোকেরাই অভিনন্দন পাবে। দিন চাঁদা, আমরা শুনবো না। 10 টাকা দেবেন আপনি, কেন দেবেন না? এই নিয়ে উভয় পক্ষের তর্ক হয়ে গিয়েছে। বরেন চাঁদা দেয়নি, শেষ পর্যন্ত নাকি বলেছিল 8 আনা নিয়ে যাও। বিনয় না নিয়ে চলে এসেছে, তাতে কোনো ক্ষতি হয়নি। বিনয়কে বললাম, বুধবার অভিনন্দন সভা, বাজারের বড় চাঁদনিতে সবাইকে জানিয়ে দাও। বিনয় বললে, আপনি শুধু পেছনে থাকুন, আমাদের ওপর কাজ করবার ভার রইল। 2-3 দিন খুব বর্ষা হলো, আমি আর কোথাও বেরোতে পারিনি। ব্যাপারটা কত দূর এগিয়েছে তা খোঁজ নিতে পারলাম না। বুধবার দিন বিকেলের দিকে সেজে গুজে বাজারের দিকে বেরুলাম। জিনিসটা কি আমি নষ্ট করে দিলাম? একবার দেখা করা দরকার। বাজারে যেতেই দেখি ক্যাম্বিসের জুতো পায়ে, গায়ে জামা, গৌর পিয়ন আমার আগে আগে চলেছে। বড় চাঁদনিতে গিয়ে দেখলাম ছোকরার দল দিব্যি সভা সাজিয়েছে। রঙিন কাগজের মালা, দেবদারু পাতা, মায়ে কলা গাছ, কিছু বাদ যায়নি। স্কুল থেকে চেয়ার বেঞ্চি আনিয়েছে। বেপু মুখে দিয়ে তারা বলে বেড়াচ্ছে,
আজ বেলা 5টায় অবসরপ্রাপ্ত পিয়ন শ্রী গৌরচন্দ্র হালদারের বিদায় অভিনন্দন সভা হবে বড় চাঁদনীতে। আপনারা দলে দলে যোগদান করুন। স্কুলের ছেলেরা ভিড় করে এলো সবাই। মাস্টারদের মধ্যে কেউ বাদ রইলেন না। বাজারের লোকেও সকলে এলো কি হয় দেখতে। ফলে সভা আরম্ভ হবার আগেই বসবার আসন সব ভর্তি হয়ে গেল। লোকে চারিদিকে দাঁড়িয়ে থাকতে আরম্ভ করলে। বিনয় নিয়ে এলো বরেন্দাকে সসম্মানে অভ্যর্থনা করে। স্মিত মুখে বরেন্দা সবাই ঢুকে আমাকে দেখে একটু যেন দমে গেল। তাহলে কি সভাপতি তাকে করা হবে না? আমাকে বললে, ভাইয়া যে কবে এলে? আমি তো এসেছি 4-5 দিন হলো। তাই? তার মানে বরেন্দা? এখন সব বুঝলাম ভাইয়া, তুমি যে এসেছো জানতাম না, এখন বুঝলাম। কি বুঝলে? তোমারই কাজ, নইলে গৌরপিয়নের অভিনন্দন। এমন উদ্ঘুট্টি কাণ্ড আবার কার মাথায় আসবে? তা ভাইয়া, আজকের সভাপতিত্বটা তুমিই করো। আমি পল্লীগ্রামের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের মনের ভাব বুঝি নে, এত বোকা আমি নই। তৎক্ষণাৎ বললাম, খেপেছ বরন্দা? তুমি হাজির থাকতে আমি? কিসে আর কিসে? তা হয় না। চলো দাদা, তোমাকে আজকের দিনের। না না, শোনো ভাইয়া। বরেন্দার মুখে খুশির ঔজ্জ্বল্য। আমি ওকে হাত ধরে টেনে সভাপতির চেয়ারে এনে বসালাম। আমার ইঙ্গিতে গৌরপিয়নকে সভাপতির আসনের পাশে বসানো হলো, একেবারে প্রেসিডেন্টের পাশের চেয়ারে, জনমণ্ডলীর উন্মুক্ত দৃষ্টির সামনে। এও আজ সম্ভব হলো? গৌরপিয়নের দিকে চেয়ে দেখলাম, ওর মুখও খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে। গৌর চারিদারে চেয়ে চেয়ে দেখছে। এ কী ব্যাপার? সে বোধহয় বিশ্বাস করতে পারেনি যে তার সভা এমন চেহারার হবে, বা তাতে এত লোক সমাগম হবে। বরেন্দার মতো বিশিষ্ট ব্যক্তি, স্কুলের হেডমাস্টারের মতো বিশিষ্ট ব্যক্তি, আরতদার নৃপেন সরকারের মতো বিশিষ্ট ব্যক্তি সেই সভা অলঙ্কৃত করবেন তাদের মহিমাময় উপস্থিতির দ্বারা। ছেলেরা সবাই দল বেঁধে এলো, প্রত্যেকের হাতে এক গাছা করে ফুলের মালা, একজনের হাতে চন্দনের বাটি। উদ্বোধনী সঙ্গীত শুরু হলো। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে। রবীন্দ্রনাথের গান গাইতেই হবে। যার যা জানা আছে সবার উদ্দেশ্যের সঙ্গে মিল হলো বা না হলো। পাড়া গায়ে কে কটি রবীন্দ্রনাথের গান জানে? যা সামান্য জানে ওই ভালো, লাগাও। আমি সভাপতি নির্বাচনের প্রস্তাব করবার সময় বললাম, আজকের এই জনসভায় বিশিষ্ট সমাজসেবক শ্রী গৌরচন্দ্র হালদার মহাশয়ের অভিনন্দন উৎসবে পৌরোহিত্য করবার জন্যে দেশের অলঙ্কার স্বরূপ কিসে উদার হৃদয়, একদম বাজে কর্মী আমাদের ইউনিয়ন বোর্ডের সুযোগ্য নির্জলা মিত্তে প্রেসিডেন্ট মহোদয়কে, মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান আর কি, অনুরোধ করছি তিনি দয়া করে দয়া করবার জন্য পা বাড়িয়েই আছেন, ইত্যাদি ইত্যাদি। একটি ছোট মেয়ে সভাপতির গলায় ফুলের মালা দিলে। কার্যসূচির প্রথমেই আমি লিখে রেখেছি, সভাপতি কর্তৃক শ্রী গৌরচন্দ্র হালদার মহাশয়কে মাল্যচন্দন দান। অতএব সভাপতিকে গৌরপিয়নের কপালে চন্দন মাখিয়ে দিতে হলো। কেমন মজা বরেন্দা! এবং মালা পরিয়ে দিতে হলো। সে কি হাততালির বহর চারিদিকে! বেচারি গৌরপিয়ন বিমূঢ় বিস্ময়ে স্তব্ধ হয়ে বসে রইল। একে একে বক্তাদের নাম ডাকা হতে লাগলো। আমি নাম তালিকায় একের পর এক বক্তার নাম লিখে দিয়েছি, যথা স্থানীয় হোমিওপ্যাথিক ডাক্তার গদাধর বাবু, স্কুলের শিক্ষক মহাদেব বাবু, স্টেশন মাস্টার, পোস্টমাস্টার আরতদার নৃপেন সরকার, কবিরাজ মশাই, প্রাইমারি স্কুলের পণ্ডিত মশাই, চামড়ার খুঁটিওয়ালা রজবালী বিশ্বাস, বস্ত্র ব্যবসায়ী রামবিষ্ণু পাল, আমি আর সভাপতি। এদের মধ্যে অনেকেই সবাই বক্তৃতা কখনো দেয়নি। সবাই দাঁড়িয়ে উঠে মুখ শুকিয়ে গলা কাঠ হয়ে চোখে সরষের ফুল দেখে বক্তারা কিছু বলবার না পেয়ে গৌরপিয়নকে একেবারে আকাশে তুলে দিলে। না, গদাধর ডাক্তার মন্দ বললেন না। মহাদেববাবু বৃদ্ধ হলেও শিক্ষিত ব্যক্তি, মোটামুটি গুছিয়ে 2-4 কথা যা হোক একরকম হলো। স্টেশন মাস্টার হাত পা কেঁপে অস্থির। পোস্টমাস্টার খুব ভালো বললেন, তবে অনভ্যাসের দরুন একটু বাড়াবাড়ি হয়ে গেল। বক্তৃতার শেষে তিনি ঝোঁকের মাথায় একেবারে ছুটে এসে, ভাইরে গৌর, আজ আর তুমি ছোট আমি বড় নই, আজ তুমি আমার ভাই বলে একেবারে নিবিড় আলিঙ্গনে গৌরপিয়নকে বুকে জড়িয়ে ধরলেন। দস্তুর মতো সিন যাকে বলে। লোকে মজা দেখে হাততালি দিয়ে উঠল। তারপরেই আরতদার নৃপেন সরকার, বেচারি অত হাততালির পরের বক্তা। জীবনে সর্বপ্রথম তিনি সবাই 10 জনের উৎসুক দৃষ্টির সামনে দাঁড়িয়েছেন। বেচারি প্রথমেই বলে ফেললেন, আমরা একজন মহাপুরুষের বিদায় উৎসব সবাই একত্র হয়েছি। যাকে বলা হচ্ছে সে পর্যন্ত অবাক হয়ে গেল। কবিরাজ মশাই সংস্কৃত শ্লোকটোক আবৃত্তি করে সবাটাকে কুশুণ্ডিকার আসর করে ফেললেন।
মানুষের মধ্যে ব্রহ্ম বাস করেন, অতএব গৌরপিয়ন ছোট কাজ করত বলে ছোট নয়, সেও ব্রহ্ম। উপনিষদের ঋষিদের তপবনের এই আবহাওয়া বইয়ে দেওয়ার পরে প্রাইমারি স্কুলের পণ্ডিত বেচারি মহাপাপরে পড়লেন। কিন্তু তার চেয়েও পাপরে পড়ল চামড়ার খটিওয়ালা রজবালি বিশ্বাস। স্কুলের পণ্ডিত ভালো মানুষ লোক, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের গুণ ব্যাখ্যা করে বক্তৃতা শেষ করলেন। নানা কারণে তাকে বরেন্দার মুখের দিকে চাইতে হয়। রজবালি বিশ্বাস বললে এ পর্যন্ত তার চিঠিগুলো ঠিকমতো বিলি করেছে গৌর। অমন পিয়ন আর হয় না, এইখানেই ইতি। আর কোনো কথা বার হয় না তার মুখ দিয়ে। ঘেমে উঠল আর অসহায়ভাবে এদিক ওদিক চাইতে লাগলো। পরে হঠাৎ ধপ করে বসে পড়ে বক্তৃতার উপসংহার করলে। রামবিষ্ণুপাল বৃদ্ধ ব্যবসায়ী, সৎলোক। গৌরকে তিনি বন্ধু বলে সম্বোধন করলেন। বাইল্যে গৌর পাঠশালায় তার সহপাঠী ছিল। এইটুকু মাত্র বললেন, আমি এক মানপত্র লিখে এনেছিলাম, তাতে গৌর পিয়নের সম্বন্ধে অনেক কথা ভালো ভালো বলা ছিল। মানপত্র পরে আমি গৌরের হাতে দিলাম। সভাপতি বরেন্দা ঘুঘু লোক, সবার গতি কোন দিকে সে অনেকক্ষণ বুঝেছে। সভাপতির অভিভাষণে সে গৌর পিয়নের এমন সব গুণের বর্ণনা করে গেল যা সম্পূর্ণ কাল্পনিক। গৌর পিয়ন প্রকৃতই দেখলাম লজ্জিত হয়ে উঠেছে ওর সব কথা শুনে, এবং বিস্মিত সে নিশ্চিতই হতো, কিন্তু তার বিস্ময়বোধের শক্তি আজ অনেকক্ষণ সে হারিয়ে ফেলেছে। গৌরপিয়ন কিছু বলতে উঠে ঝরঝর করে কেঁদে ফেললে। শুধু সে হাত জোর করে সবার সকলের দিকে চেয়ে 2-3 বার বললে, বাবুরা বাবুরা। তারপর সবাইকে করজোরে বারবার প্রণাম করে সে ধপ করে বসে পড়ল। এইবার সভা ভঙ্গ হবে। চোকরার দল অমনি গেয়ে উঠল, তোমার বিদায় বেলার মালাখানি আমার গলে। না, রবীন্দ্রনাথের গান চাই। বিনয়কে বললাম, খাইয়েছ? চাঁদনির পাশে হরিময়রার দোকানে হাত ধরে গৌরপিয়নকে নিয়ে যাওয়া হলো। গেল সে চলে যাচ্ছিল বাড়ির দিকে। আমিও গেলাম ওদের পেছনে পেছনে। তা ছেলেরা আয়োজন করেছে ভালো। 2টো ফজলিয়াম, দই, সন্দেশ, নিমকি। বড় রাজভোগ যে কটা পারে গৌর খেতে। খেয়ে কি খুশি বেচারি, চোখে তার প্রায় জল এসে গেল। আবার আমার দিকে চেয়ে এসে বললে, এমন দিনটা যে হবে তা ভাবিনি। সব আপনার কাণ্ড, আমি তা বুঝেছি। কি খাওয়াটায় খাওয়ালেন, কি ভালো কথাই বললেন আমার সম্বন্ধে। বড্ড গুরু বল আমার। বললাম, খুশি হয়েছ গৌর? ওই যে বললাম বাবা ঠাকুর, এমন দ্বারা দিনটা যে আমার আসবে তা। ওর গলায় এখনও সেই ফুলের মালা।